শুভ সকাল। আজ 13 জুন 2020 খ্রিস্টাব্দ, 30 জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ এবং 20 শাওয়াল 1441 হিজরি রোজ শনিবার। স্বাগত জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান আইডি থেকে আজ 266তম পর্বে। দর্শক, আপনারা জানেন সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ, ফেরদৌস হাসান, লাইভ টিভি সিরাজগঞ্জ এবং ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, আপনারা আপনাদের আইডি থেকে অনুষ্ঠানটি শেয়ার দিতে পারেন, যেন আপনার আইডির যারা বন্ধু রয়েছেন এবং যারা গ্রুপ পরিচালনা করেন, গ্রুপ মেম্বার রয়েছেন, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের খবরাখবর জানতে পারেন। সিরাজগঞ্জের খবরাখবর শুধু সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশ এবং প্রবাসী জীবনযাপন করেন তাদের জন্য নিয়মিত এই আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি আজ একটু বিলম্বিত হয়েছে, কারণ আপনারা জানেন সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে সময় মতো পত্রিকাগুলো হাতে না পাওয়ার কারণেই মূলত অনুষ্ঠানটি বিলম্ব। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং চেষ্টা করব প্রতিদিন ঠিক সকাল 9টায় অনুষ্ঠানটির আয়োজন করার জন্য। যারা সঙ্গে রয়েছেন, সঙ্গে থাকবেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি সিরাজগঞ্জ থেকে প্রকাশিত পত্রিকার সাথে যারা জড়িত সংশ্লিষ্ট রয়েছেন এবং যারা অনলাইন পত্রিকার সাথে জড়িত রয়েছেন তাদের প্রতি। আজ আমার হাতে রয়েছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত মোট 3টি পত্রিকা এবং 2টি অনলাইন পত্রিকা, যুগের কথা, দৈনিক যুগের কথা, কলম সৈনিক এবং সিরাজগঞ্জ প্রতিদিন। এছাড়া রয়েছে 2টি অনলাইন পত্রিকা, দৈনিক সিরাজগঞ্জ এবং আজকের সিরাজগঞ্জ.com। আমি আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক যুগের কথা পত্রিকা। দর্শক, একটু বলে রাখি শুরুতে, আজ ইফটিজিং প্রতিরোধ দিবস। আজ 13 জুন, ইফটিজিং প্রতিরোধ দিবস। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব অনুষ্ঠানের শেষে। রয়েছে দৈনিক যুগের কথা পত্রিকা। দৈনিক যুগের কথা পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে শাহজাদপুরে ধনীর গরুর পেটে গরিবের 10 টাকা কেজি দরের চাল, ফেয়ার প্রাইজের চালের খবর এটি। নাসিমকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না পরিবার। উল্লাপাড়ে চিকিৎসা না পেয়ে করোনায় উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার স্ত্রী করোনা আক্রান্ত। রয়েছে উল্লাপাড়ে কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে বাবা ও ছেলে গ্রেফতার। উল্লাপাড়ে ভুয়া ম্যাজিস্ট্রেটের সহযোগী গ্রেফতার। রয়েছে ডাক্তার এম এ মতিনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। কাজীপুরে ভুট্টা চাষির মুখে স্বপ্ন পূরণের হাসি। এছাড়া একটি বক্স রিপোর্ট রয়েছে, বাজেটের সঠিক বাস্তবায়ন অর্থনীতিকে সমৃদ্ধিশীল করবে, সিআইপি সারিতা মিল্লাত। যুগের কথা পত্রিকার শেষ পাতায় রয়েছে মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রার্থনা। রয়েছে একটি সন্ধান চাওয়ার খবর। এছাড়া রয়েছে পাবনা পুলিশ সুপার করোনায় আক্রান্ত, পাবনার খবর। বেশিরভাগ সময়ই অক্সিজেন ছাড়া থাকছেন ডাক্তার জাফরুল্লাহ, জাতীয় খবর। এই ছিল যুগের কথা পত্রিকার প্রথম এবং শেষ পাতার সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক কলম সৈনিক পত্রিকা। দৈনিক কলম সৈনিক পত্রিকার প্রধান শিরোনাম, করোনা ভাইরাসের কোভিড-19 ভয়াল ছবল কাউকেই রেহাই দিচ্ছে না, করোনায় আক্রান্ত 9 মন্ত্রী, এমপি সুস্থ 2। অর্থাৎ করোনায় আক্রান্ত 9 মন্ত্রী এমপি, সুস্থ হয়েছে 2 জন। এই খবরটি রয়েছে নাসিমের সুস্থতা কামনায় স্থলবাড়িতে দোয়া অনুষ্ঠিত, এটি কাজীপুরের খবর। রয়েছে উল্লাপাড়ায় 3 হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে যুবকের মৃত্যু। রায়গঞ্জে 24 বস্তা সরকারি চাউল আটক। পাবনার খবর রয়েছে
এছাড়া রয়েছে শেষ পাতায় বাজেটের সঠিক বাস্তবায়ন অর্থনীতিকে সমৃদ্ধশীল করবে ও জনসাধারণ এর সুফল ভোগ করবে। বিসিসিআই পরিচালক সিআইপি সারিতা মিল্লাত। সিরাজগঞ্জে র্যাবের হাতে ব্যাংকিং হ্যাকার চক্রের সদস্য রাব্বি আটক। পাবনার খবর রয়েছে, পাবনায় পুলিশ সুপারের করোনা পজিটিভ, দোয়া কামনা। পাবনায় করোনা উপসর্গে 3 জনের মৃত্যু। দেশে আরও 3,471 করোনা রোগী শনাক্ত, নতুন মৃত্যু 46। এটি জাতীয় খবর, এটি গতকালের খবর। বেড়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ। এছাড়া রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বাংলাদেশ সহ বিশ্বব্যাপী করোনামুক্ত হতে প্রার্থনা। অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বাংলাদেশ সহ বিশ্বব্যাপী করোনামুক্ত হতে প্রার্থনা। ঈশ্বরদীতে সাপের কামড়ে কিশোরের মৃত্যু। কলম সৈনিক পত্রিকার শেষ পাতায় রয়েছে, বৃষ্টির দিনে চড়া কাঁচা বাজার, এটি জাতীয় খবর। সিরাজগঞ্জের খোকসাবাড়ি ইউনিয়নে জোরপূর্বক বসতবাড়ি ও জমি দখলের অভিযোগ রয়েছে। ওরা 2 ভাই মা বাবাকে খুঁজছে। বগুড়ায় সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা। মহাসড়কে থাকছে না দৃষ্টি প্রতিবন্ধক। একটি ধর্ম নিয়ে কলাম রয়েছে, মানুষের গীবত করার 8 কারণ। পাবনায় পুলিশ সুপার করোনা আক্রান্ত। পাবনার হাটবাজারে চাই বিক্রির ধুম। ইতালি থেকে ফিরলেন 287 বাংলাদেশি। এছাড়া রয়েছে কলম সৈনিক পত্রিকার নিয়মিত প্রকাশনা, সম্পাদকীয়, সাহসের প্রতীক। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন। দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সংবাদ শিরোনামের মধ্যে রয়েছে, এবারের বাজেট মানুষ রক্ষার। অর্থমন্ত্রী মোহাম্মদ নাসিমের পরিবার এখনই স্থানান্তরের ঝুঁকি নিতে চান না। বাজেটের সঠিক বাস্তবায়ন অর্থনীতিকে সমৃদ্ধশীল করবে, সিআইপি সারিতা মিল্লাত। মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনায় তারাশে দোয়া মাহফিল। সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বিক্রয় প্রতিনিধির মৃত্যু, অর্থাৎ সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বিক্রয় প্রতিনিধির মৃত্যু, এটি উল্লাপাড়ার খবর। করোনা ভাইরাস ঠেকাতে হার্ডলাইনে রাজশাহী প্রশাসন। রাজশাহীর খবর, সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি। সিরাজগঞ্জে সবজি বাগান স্থাপনে উপকরণ বিতরণ। মোহাম্মদ নাসিমের জন্য সলঙ্গায় শতাধিক মসজিদে আবারও দোয়া কামনা। শেষ পাতায় রয়েছে বাজেট সরকারের সমালোচিত সাহসী চিন্তার ফসল কাদের। পুলিশ বিভাগ সংস্কারে রাজি হলেন ট্রাম্প, এটি ডেস্ক রিপোর্ট। রয়েছে ডাক্তার ফেরদৌসকে কোয়ারেন্টাইনে রাখার ব্যাখ্যা চেয়ে লিগ্যাল নোটিশ, এটিও জাতীয় খবর। রয়েছে সামান্য বৃষ্টিতে ডোবায় পরিণত হয় শহরের যে গুরুত্বপূর্ণ সড়ক। সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল। রয়েছে গাজীপুরে ভুট্টা চাষির মুখে স্বপ্ন পূরণের হাসি। সিরাজগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের করোনা থেকে মুক্তির জন্য দোয়া প্রার্থনার আয়োজন। রয়েছে পাবনায় পুলিশ সুপার করোনায় আক্রান্ত। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত 3টি পত্রিকা, দৈনিক যুগের কথা, দৈনিক কলম সৈনিক এবং সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে 2টি অনলাইন পত্রিকা, দৈনিক সিরাজগঞ্জ এবং আজকের সিরাজগঞ্জ.com। আজকের সিরাজগঞ্জ.com
রয়েছে শিরোনাম, উল্লাপাড়ায় কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে বাবা ও ছেলে গ্রেফতার, ছাত্রী উদ্ধার। কামারখন্দে কমরেড জাহেদুল হক মিলুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বাসদের আলোচনা সভা। উল্লাপাড়ায় হাসপাতাল ঘুরেও বিনা চিকিৎসায় করোনা উপসর্গ নিয়ে মৃত যুবকের লাশ দাফন। এই ছিল আজকের সিরাজগঞ্জ.com এর সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পত্রিকা। দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পত্রিকার প্রধান শিরোনাম, তারাশি মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনায় দোয়া মাহফিল। উল্লাপাড়ায় সংবাদ প্রকাশ করায় ফেসবুকে সাংবাদিক আলামিনকে হুমকি। সিরাজগঞ্জে আজও 11 জনের করোনা শনাক্ত, জেলায় মোট শনাক্ত 172 জন। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, বাজেটের সঠিক বাস্তবায়ন অর্থনীতিকে সমৃদ্ধিশীল করবে, সিআইপি সারিতা মিল্লাত। সিরাজগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের করোনা থেকে মুক্তির জন্য প্রার্থনার আয়োজন। সিরাজগঞ্জের গৌরব মোহাম্মদ নাসিম। এই ছিল দুটি অনলাইন পত্রিকা এবং সিরাজগঞ্জ থেকে প্রকাশিত অন্য 3টি পত্রিকার সংবাদ শিরোনাম। এ পর্যায়ে রয়েছে বিস্তারিত। শুরু করব করোনা নিয়ে, অর্থাৎ সিরাজগঞ্জ জেলায় নতুন আরও 11 জন করোনা রোগী শনাক্ত হয়। জেলায় এ পর্যন্ত 172 জন করোনা রোগী শনাক্ত হলো। এই খবরটির বিস্তারিত রয়েছে। সিরাজগঞ্জে আরও 11 জনের করোনা শনাক্ত, জেলায় মোট শনাক্ত 172। সিরাজগঞ্জে গত 24 ঘন্টায় আরও 11 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকাল পর্যন্ত খবর। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 172 জনে। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির শুক্রবার 12 জুন দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে 188 জনের নমুনার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে 11 জনের করোনা পজিটিভ ও অন্য 177 জনের নেগেটিভ ফলাফল আসে। জেলায় আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদরে 6 জন, রায়গঞ্জে 3 জন এবং শাহজাদপুরে 2 জন রয়েছেন। জেলায় মোট করোনা আক্রান্তের 172 জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15 জন এবং মৃত্যুবরণ করেছেন 3 জন। রয়েছে মোহাম্মদ নাসিমের খবর। নাসিমের অবস্থা অবনতির দিকে, এইটির বিস্তারিত। ডেস্ক রিপোর্ট এটি। হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থার কোনো উন্নতি হয়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার চিকিৎসায় গঠিত 13 সদস্যের মেডিকেল বোর্ডের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনককান্তি বড়ুয়া বৃহস্পতিবার জানিয়েছেন, ওনার অবস্থা এখনও সংকটাপন্ন, অবস্থা তেমন উন্নতি হয়নি, বরং অবনতির দিকে। এদিকে উন্নত চিকিৎসার জন্য পরিবার নাসিমকে সিঙ্গাপুর নিতে চাইলেও তার বর্তমান শারীরিক অবস্থা সেটা সম্ভব নয় বলে মেডিকেল বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানিয়েছেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নাসিম গত 8 দিন ধরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। জ্বর ও কাশির মতো উপসর্গ নিয়ে গত 1 জুন ওই হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষায় মোহাম্মদ নাসিমের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে থাকা অবস্থায় গত শুক্রবার সকালে তার ব্রেন স্ট্রোক হলে সেখানেই তাকে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে 13 সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়। নাসিমকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। এরপর 2 দফা তার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও লাইফ সাপোর্ট থেকে আর তাকে বের করা সম্ভব হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের প্রোটোকল অনুযায়ী কারো কোভিড-19 ধরা পড়লে উপসর্গ কমে এলে এর পরপর 2টি পরীক্ষার ফল নেগেটিভ এলে ধরে নেওয়া হয় তার শরীরে আর ভাইরাস সংক্রমণ নেই।
কনককান্তি বড়ুয়া জানিয়েছেন, করোনা ভাইরাসের তৃতীয় পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। তার স্ত্রী এবং বাসার একজন গৃহকর্মী কোভিড-19 আক্রান্ত হয়েছেন বলে আওয়ামী লীগের একজন নেতা জানিয়েছেন। তারা সেই মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ঘুরে চিকিৎসা না পেয়ে অবশেষে বাড়িতে মৃত্যুবরণ করেছেন উল্লাপাড়ার এক বিক্রয় প্রতিনিধি। সেই খবরটি রয়েছে বিস্তারিত। দর্শক একটু অপেক্ষা করতে হবে। পরবর্তী অংশে খবরের বিস্তারিত তুলে ধরা হবে। রয়েছে উল্লাপাড়ায় কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে বাবা ও ছেলে গ্রেফতার, ছাত্রী উদ্ধার। এই খবরটির বিস্তারিত। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কলেজ ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি ইয়ামিন হোসেন 18 ও তার বাবা ইমাম হোসেনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। এ সময় অপহৃত কলেজ ছাত্রী তানহা তাজনিন স্বর্ণকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা পৌরসভার ঝিকিরা এলাকার বাসিন্দা। একই মহল্লার স্কুল শিক্ষক সাদত হোসেনের মেয়ে। উভয় উল্লাপাড়া বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণীতে পড়ালেখা করেন। এক পর্যায়ে ইয়ামিন তানহা তাজনিন স্বর্ণকে প্রেমের প্রস্তাব দিলে তানহা রাজি না হয় গত 19 মে রাতে ইয়ামিন তার সহযোগীদের সাহায্যে তানহাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার বাবা। এ ঘটনায় গত 21 মে তানহার বাবা সাদত হোসেন বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় প্রধান অভিযুক্ত ইয়ামিন ও তার সহযোগীর নামে একটি মামলা দায়ের করেন। সিরাজগঞ্জ উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, তানহা তাজনিন স্বর্ণকে অপহরণ করে বগুড়া শাহজাহানপুর এলাকায় আত্মগোপন করে রেখেছিলেন ইয়ামিন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বগুড়া পুলিশ গতকাল বৃহস্পতিবার 11 জুন বগুড়া থেকে অপহৃত মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারী ইয়ামিন ও তার বাবা ইমাম হোসেনকে গ্রেফতার করে এবং অপহৃত তানহা তাজনিন স্বর্ণকে উদ্ধার করে এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতেও পাঠানো হয়েছে। এই ছিল উল্লেখযোগ্য খবর। আরও কয়েকটি উল্লেখযোগ্য খবর রয়েছে। এই উল্লেখযোগ্য খবরে যাওয়ার আগে আমি কয়েকটি মন্তব্যে যাব। দর্শক দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি
ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ ফেরদৌস হাসান, লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে, এছাড়াও ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জের সরাসরি প্রচারিত হচ্ছে। আরো কয়েকটি উল্লেখযোগ্য খবর রয়েছে। একটি নিখোঁজ সংবাদ রয়েছে। নিখোঁজ সংবাদ মোহাম্মদ জাহিদ ভূঁইয়া, বয়স 10 বছর, পিতা মোহাম্মদ শাহিন ভূঁইয়া দুল্লা, 01746871921। এছাড়া রয়েছে 01751650133, 01974536618। দাদা মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, গ্রাম চররায়পুর, ডাকঘর সিরাজগঞ্জ, থানা সিরাজগঞ্জ সদর, জেলা সিরাজগঞ্জ। সে গত 6/6/2020 অর্থাৎ 6 জুন 2020 ইংরেজি তারিখ রায়পুর স্টেশন সংলগ্ন মাহমুদপুর আমতলা থেকে নিখোঁজ হয়। ছেলেটির গায়ের রং শ্যামলা, 2 পায়ের হাঁটুর নিচ হতে পাতা পর্যন্ত পোড়া দাগ আছে ও উচ্চতা আনুমানিক 3 ফুট। হারানোর সময় ছেলেটির গায়ে বেগুনি রঙের বল প্রিন্ট হাফ শার্ট ও 3/4 প্যান্ট আছে ছিল। সিরাজগঞ্জ সদর থানার জিডি নম্বর 417/2020 তারিখ 9/6/2020। কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটির খোঁজ পেলে স্থানীয় থানা অথবা নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। আমি একটু দেখাতে চাই ছেলেটির আসলে দেখানোর সুযোগ হলো না, তেমন স্পষ্ট দেখা গেল না। রয়েছে বাজেট নিয়ে একটি প্রতিবেদন। বাজেটের সঠিক বাস্তবায়ন অর্থনীতিকে সমৃদ্ধশীল করবে, সিআইপি সারিতা মিল্লাত। এবিসিসিআইর পরিচালক ও সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সারিতা মিল্লাত সিআইপি বলেছেন, 2020-21 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সঠিক বাস্তবায়ন অর্থনীতিকে সমৃদ্ধশীল করবে এবং সর্বস্তরের জনসাধারণ এর সুফল ভোগ করবে। বৈশ্বিক মহামারী ক্রান্তিকালে 11 জুন জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী মোস্তফা কামাল এমপি কর্তৃক প্রস্তাবিত 2020-21 অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে শুক্রবার 12 জুন দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সারিতা মিল্লাত সিআইপি একথা বলেন। সারিতা মিল্লাত সিআইপি বলেন, প্রস্তাবিত বাজেটটি অত্যন্ত সময় উপযোগী। করোনা ভাইরাস কোভিড-19 মহামারী মোকাবেলায় যেখানে গোটা বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তার পথে হাঁটছে, সেখানে বাংলাদেশ সরকার একটি সাহসী বাজেট প্রস্তাবনা করেছে, যা দুর্যোগ মোকাবেলা করে দেশের অর্থনীতিকে গতিশীল রেখে সমৃদ্ধশীল করতে সহায়তা করবে। সীমিত সম্পদ ও সামর্থ্যের বিপরীতে ঘোষিত বাজেটটি অত্যন্ত জনবান্ধব বলে আমি মনে করি। তবে 1,90,000 কোটি টাকার ঘাটতি নিয়ে প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সরকারকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মহামারী মোকাবেলায় 10,000 কোটি টাকার থোক বরাদ্দ জনমনে স্বস্তির সঞ্চয় করবে। সামাজিক নিরাপত্তা খাতে 96,000 কোটি টাকার বাজেট দেশের অবহেলিত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা উন্নয়নে যথাযথ প্রয়োগে সরকারের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে। সিগারেট ও তামাকজাত পণ্যের মূল্য ও শুল্ক বৃদ্ধি যুগ উপযোগী সিদ্ধান্ত। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ব্যাংক ঋণ নির্ভর ব্যবসায় কিছুটা বিরূপ প্রতিক্রিয়া ফেললেও নারীদের জন্য আয়কর প্রদানের সীমা 3,50,000 টাকা করায় নারী উদ্যোক্তা সহ নারীরা যথেষ্ট উপকৃত হবে।
এছাড়া বিভিন্ন স্তরে করের হার কমানোর ফলে ক্ষতিগ্রস্ত এবং ভুক্তভোগীদের জন্য অত্যন্ত সহায়ক হবে। ইতিমধ্যেই গঠিত সিএমএসএমই খাতে স্বল্প সুদে 20,000 কোটি টাকা বরাদ্দ। এই খাতে নারী উদ্যোক্তা সহ জনসাধারণ অর্থাৎ সব ধরনের ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের পুনরুজ্জীবিত করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। সর্বোপরি প্রস্তাবিত বাজেট সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে দেশ অর্থনীতিতে সমৃদ্ধি লাভ করতে পারবে এবং সর্বস্তরের জনসাধারণ এর সুফল ভোগ করবে। এই ছিল উল্লেখযোগ্য খবর। রয়েছে পানি বৃদ্ধির খবর। সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, সেই খবরটির বিস্তারিত তুলে ধরব। যমুনা নদীতে পানি বৃদ্ধির খবর রয়েছে দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পত্রিকার খবর এটি। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় নদীর পানি 3 সেন্টিমিটার বৃদ্ধি পেলেও বিপদসীমার 1.51 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল লতিফ জানিয়েছেন, যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় 3 সেন্টিমিটার পানি বাড়লেও বিপদসীমার অনেক নিচে রয়েছে। এদিকে 15 জুনের পর যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করে বন্যা হবার আশঙ্কা করা হচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানিয়েছেন, পানি বৃদ্ধির কারণে যাতে বাঁধ ভেঙে যেতে না পারে এজন্য আমরা পর্যাপ্ত জিও ব্যাগ এবং প্লাস্টিক ব্যাগ মজুত রেখেছি। বন্যা মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক মাঠে আছে। আমরা ইতিমধ্যেই বন্যার পানি অর্থাৎ বন্যার মধ্যে প্রবেশ করেছি। আমরা সর্বশক্তি নিয়োগ করে সিরাজগঞ্জবাসীকে বন্যা এবং নদী ভাঙ্গনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার চেষ্টা করব এবং সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি যেন করোনার সময়ে বাঁধের ক্ষতি সাধন হয়ে মানুষের জানমালের ক্ষতি করতে না পারে। তিনি আরও জানিয়েছেন, চলতি জুন ও জুলাই মাস বন্যার মাস। এ 2 মাসের মধ্যে দেশে বন্যা হয়ে থাকে। এবছর মে মাসের শেষে যে পরিমাণ পানি যমুনায় এসেছে তা 1988 সালের পর আর আসেনি। 32 বছর পর যমুনায় সর্বোচ্চ পরিমাণ পানি রেকর্ড করা হয়েছে ওই সময়। রয়েছে একটি করোনা নিয়ে আরেকটি রিপোর্ট। গৃহবধূর লাশ দাফন করতে পরিবারের অনীহা, দাফন করলেন স্বেচ্ছাসেবকরা। এটি একটি নেত্রকোনার খবর। কিন্তু যেহেতু সারা দেশে করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করছেন তাদের লাশ বা মৃতদেহ সৎকার বা দাফন কার্যে অনীহা এবং গ্রামবাসীর বাধার মুখে পড়ছে, সেই বিষয়টি লক্ষ্য করি, সেই বিষয়টির উপর গুরুত্ব দিয়ে খবরটি আমি পড়ছি। নেত্রকোনার খবর। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামে করোনা উপসর্গ নিয়ে নাজমা আক্তার 45 নামে এক গৃহবধূর মৃত্যু হয়। সকালে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। নাজমার মৃত্যু পর তার পরিবার লাশ দাফনে অনীহা প্রকাশ করে। স্বেচ্ছাসেবকদের নিয়ে জানাজা ও দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই স্বাস্থ্য বিভাগ থেকে ঘোষণা করা হয়েছে মৃত ব্যক্তি দাফন বা দাহ কার্য সম্পন্ন করার ক্ষেত্রে পূর্বের যে ধর্মীয় শিষ্টাচার সেটি যথাযথভাবে মেনে দাহ এবং সৎকার কাজ বা দাফন কার্য সম্পন্ন করার ব্যাপারে কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এই জন্য করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির দাহ বা দাফন কার্য সম্পন্ন করার ক্ষেত্রে কিন্তু কোনো বিধিনিষেধ বা সে বাধ্যবাধকতা নেই। সামাজিক ধর্মীয় শিষ্টাচার এবং নিয়ম নীতি মেনে দাফন কার্যে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া যারা করোনা রোগী অর্থাৎ করোনা পজিটিভ শনাক্ত হচ্ছেন তাদের সামাজিক মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় সে বিষয়টি অবশ্যই
খেয়াল রাখতে হবে। এ ব্যাপারটিও বলা হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে এবং বিভিন্ন মাধ্যমে। উল্লাপাড়ি সংবাদ প্রকাশ করায় ফেসবুকে সাংবাদিক আলামিনকে হুমকির খবর রয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংবাদ প্রকাশ করায় সংবাদের আলো.কম-এর স্টাফ রিপোর্টার ও এশিয়ান টেলিভিশনের উল্লাপাড়ার প্রতিনিধি মোহাম্মদ আলামিনকে ফেসবুকে মানহানিকর কমেন্ট ও হুমকি প্রদান করেছে। এ বিষয়ে সাংবাদিক আলামিন জানিয়েছেন, গত ৯ জুন মঙ্গলবার সংবাদের আলো.কমে উল্লাপাড়ার মোহনপুরে সাবেক মহিলা ইউপি সদস্যর বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। তারই প্রেক্ষিতে উল্লেখিত ফেসবুকের আইডি থেকে আমার ফেসবুকের কমেন্টে মানহানিকর মন্তব্য মামলার ভয় দেখানো হয়, যা আমার কাছে মানহানিকর। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে তখন পর্যন্ত এই খবরের শেষ খবর। এই ছিল উল্লেখযোগ্য খবর। রয়েছে ইভটিজিং প্রতিরোধ দিবসের খবর। শুরুতে আমি বলেছি, শেষ অংশে খবরটির বিস্তারিত তুলে ধরব। দর্শক যারা সঙ্গে রয়েছেন এবং যারা সঙ্গে থাকবেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভকামনা, সেই সাথে শুভ সকাল। বিস্তারিত রয়েছে। আজ নারী উত্তক্তকরণ প্রতিরোধ দিবস বা ইভটিজিং প্রতিরোধ দিবস। 2010 সালে প্রথমবারের মতো ইভটিজিং প্রতিরোধ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে 13 জুনকে শিক্ষা মন্ত্রণালয় ইভটিজিং প্রতিরোধ দিবস হিসাবে ঘোষণা করেন। এরপর প্রতি বছরই দিবসটি বিক্ষিপ্তভাবে পালিত হয়ে আসছে। ইভটিজিং মূলত প্রকাশ্যে যৌন হয়রানি, পথে ঘাটে উত্ত্যক্ত করা বা পুরুষ দ্বারা নারী নির্যাতনের নির্দেশক একটি শব্দ। ইফ শব্দটির বাইবেলের ইফ বা পবিত্র কোরআনের হাওয়াকে বোঝায়। অন্যদিকে টিজিং শব্দটির আবিধানিক অর্থ পরিহাস বা জ্বালাতন। সুতরাং ইফ বলতে বোঝায় নারী বা রমণী এবং টিজিং বলতে বোঝায় উত্ত্যক্ত বা বিরক্ত করা। অর্থাৎ ইভটিজিং বলতে কোনো মানুষকে, বিশেষ করে কোনো নারী বা তরুণীকে তার স্বাভাবিক চলাফেরা বা কাজকর্ম করা অবস্থায় অশালীন মন্তব্য করা, ইঙ্গিতপূর্ণ ইশারা দেওয়া, ভয় দেখানো, অশ্লীল অঙ্গভঙ্গি করা, তার নাম ধরে অকারণে ডাকা এবং চিৎকার করা, বিকৃতি নামে ডাকা, কোনো অশালীন শব্দ করা, শীষ দেওয়া, রাস্তায় হাঁটতে হাঁটতে যানবাহনে বা জনবহুল স্থানে ইচ্ছা করে ধাক্কা লাগানো, কোনো কিছু ছুঁড়ে দেওয়া, ধিক্কার দেওয়া, তাকে নিয়ে হাসি ঠাট্টা করা, পথ আগলে দাঁড়ানো, সিগারেটের ধোঁয়া গায়ে ছোড়া ইত্যাদি ইভটিজিংয়ের মধ্যে পড়ে। ইভটিজিং বর্তমান সমাজে মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় নারীদের রাস্তাঘাট, স্কুল, কলেজ থেকে শুরু করে কর্মস্থলেও ইভটিজিংয়ের শিকার হতে হচ্ছে। ইভটিজিংয়ের শিকার হয়ে অনেক মেয়ে ঘর থেকে বের হওয়া বন্ধ বা আত্মহত্যা বা আত্মহননের পথ পর্যন্ত বেছে নিয়েছে। ইভটিজিং প্রতিরোধে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডেরও বিধান থাকলেও যথার্থ প্রয়োগের অভাবে দিন দিন বেড়েই চলেছে। যদি এই আইনটির সুষ্ঠু প্রয়োগ করা হয় তাহলে আশা করা যায় অচিরেই সমাজ থেকে ব্যাধিটি দূর করা সম্ভব হবে। সেই সাথে সামাজিক মূল্যবোধ, নীতিশিক্ষা ও জনসচেতনতা বাড়বে। সেই সাথে জনসচেতনতা বাড়াতে হবে। এই ছিল উল্লেখযোগ্য খবর এবং খবরের বিস্তারিত।
দর্শক, এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত 3টি পত্রিকা: দৈনিক যুগের কথা, দৈনিক কলম সৈনিক, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এবং 2টি অনলাইন পত্রিকা, দৈনিক সিরাজগঞ্জ এবং আজকের সিরাজগঞ্জ পত্রিকার সংবাদ শিরোনাম এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত। দর্শক, ঘরে থাকুন, ঘরে থেকেই সিরাজগঞ্জের সবশেষ খবর, বিস্তারিত খবর জানুন। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবরাখবর, অর্থাৎ যে খবরগুলো জাতীয় গণমাধ্যমগুলোতে স্থান পায় না, সেই খবরের বিস্তারিত জানতে, সেসব খবরের বিস্তারিত জানতে, আপনার প্রত্যন্ত অঞ্চল, আপনার এলাকার ঘটনাগুলো জানতে চোখ রাখুন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। এছাড়াও সাবস্ক্রাইব করুন লাইভ টিভি সিরাজগঞ্জ। ঘরে থাকুন, ঘরে থেকে সিরাজগঞ্জের সবশেষ খবর জানুন। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবরাখবর আপনাদের সামনে তুলে ধরা হয়ে থাকে। এছাড়া আপডেট পেতে চোখ রাখুন ফেরদৌস হাসান ফেসবুক আইডিতে। রয়েছে কয়েকটি মন্তব্য, আমি কয়েকটি মন্তব্য তুলে ধরব। একটু অপেক্ষা করতে হবে, আমি মন্তব্যগুলো তুলে ধরব। কাজী পান্না, শুভ সকাল। ফরিদুল হক, শুভ সকাল। নাজ শারমিন সুরভি, শুভ সকাল। সোনার বাংলা, শুভ সকাল, শুভকামনা রইল। কামরুল হাসান, শুভ সকাল। সিরাজগঞ্জের করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানতে চাই। আমি ইতিমধ্যেই বলেছি, সিরাজগঞ্জের সবশেষ অর্থাৎ গত 24 ঘন্টায় 11 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সেই সাথে জেলায় মোট শনাক্ত হয়েছে 172 জন। 15 জন সুস্থ হয়েছেন এবং 3 জন মৃত্যুবরণ করেছেন। সেই খবরটি বিস্তারিত। আবুল হোসেন গ্রিন, কামরুল হাসান সহ আরও যারা সংযুক্ত রয়েছেন, যারা যুক্ত রয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আবারও শুভ সকাল জানাচ্ছি। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবরাখবর এবং খবরের বিস্তারিত। দর্শক, ঘরে থাকুন, ঘরে থেকে সিরাজগঞ্জের সবশেষ খবর জানুন, বিস্তারিত খবর জানুন। এই জন্য চোখ রাখুন ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ ফেরদৌস হাসান, লাইভ টিভি সিরাজগঞ্জ এবং ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জে। ঘরে থাকুন, ঘরে থেকে সিরাজগঞ্জের সবশেষ খবর জানুন, বিস্তারিত খবর জানুন। চলছে করোনা ভাইরাস, কোভিড-19 মহামারীর সময় এই কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে অবশ্যই আপনাকে ঘরে থাকতে হবে। ঘরে থাকতে হবে, ঘরে থেকেই আপনি নিরাপদ থাকবেন, আপনার পরিবার নিরাপদ থাকবে। আপনি ঘরে থাকুন, নিজে ঘরে থাকুন, অন্যকে ঘরে থাকতে উৎসাহিত করুন। সেই সাথে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। সরকারের যে স্বাস্থ্য বিধি রয়েছে সেগুলো অবশ্যই অনুসরণ করবেন। সরকারের নিয়মকানুনগুলো যেগুলো রয়েছে, স্বাস্থ্যবিধি সহ সরকারের যে নিয়মকানুন রয়েছে অর্থাৎ নির্দেশনা রয়েছে করোনা সংক্রমণ রক্ষায়, অবশ্যই সেই সরকারের নির্দেশনা মেনে চলবেন। তবে আপনি সুস্থ থাকবেন, করোনামুক্ত থাকবেন। সবার সুন্দর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা। আমি ফেরদৌস হাসান আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান থেকে আজকের মতো নিচ্ছি বিদায়।